গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ওয়াটার হিটার, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ গিজার, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ নর্মাল প্লেট হিটার, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ ইমার্শন হিটার। আমরা এর আগের দিন আমরা যে তিনটে টাইপস দেখেছিলাম ওয়াটার হিটারের, এই ওয়াটার হিটার প্লেলিস্টের মধ্যে তোমরা দেখতে পাবে আমাদের প্রথম ভিডিও, যেটাতে আমরা আলোচনা করেছিলাম ইন্ট্রোডাকশন ক্লাস, বেসিক কনসেপ্ট এবং টাইপস। সেখানে আমরা দেখেছিলাম মেনলি 3 রকম ধরনের ওয়াটার হিটার আমরা ব্যবহার করে থাকি আমাদের বাস্তব জীবনে, আমাদের ব্যবহারিক জীবনে। সেই ওয়াটার হিটারগুলোর কিভাবে কাজ করে, কিভাবে জলকে উত্তপ্ত করে, সেটাই হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয়, ওয়ার্কিং প্রিন্সিপাল, কার্যনীতি। তো আসা যাক আজকের এই ওয়াটার হিটারের কার্যনীতিতে। তো আজকে এই ওয়াটার হিটারের কার্যনীতি শুরু করার আগে আমি ধরে নিচ্ছি যে তোমরা এর আগে ভিডিওটি দেখেছো এবং তারপরে তোমরা এই ভিডিওটি দেখছো। যদি তোমরা কেউ ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখে থাকো, অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখে নাও, তার যে টাইপস এবং তার ইন্ট্রোডাকশন এবং বেসিক ইন্ট্রোডাকশন, যেখানে আমি অলরেডি কনস্ট্রাকশনটা ডিসকাস করেছি, সেটা ভালো করে দেখে নিলে তারপর তোমরা যদি কার্যনীতিটা দেখো তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তো আসা যাক আজকের এই কার্যনীতিতে। আমরা পরপর 3 রকম ধরনের ওয়াটার হিটার, তার কার্যনীতি সম্পর্কে আমরা আলোচনা করব এবং বুঝব। তো প্রথমে আমি শুরু করছি নর্মাল প্লেট হিটার, তার কার্যনীতিতে। তোমরা জানো এই নর্মাল প্লেট হিটারের যে কনস্ট্রাকশন, সেটা আমরা এর আগের দিনকে ডিসকাস করেছিলাম এর আগের ক্লাসে। কি ছিল যে এটি রাউন্ড নিকেল প্লেট, যেটার মধ্যে একটা ইনসুলেটর লাগানো রয়েছে এবং যার থিকনেস 2 মিলিমিটার। এই দুটো প্লেটকে 2 মিলিমিটার ব্যবধানে কিন্তু রাখা হয় এবং এই ইনসুলেটরটি এই যে রাউন্ড শেপের যে নিকেলের প্লেট, সেই নিকেলের প্লেট দুটিকে একে অপরের থেকে পৃথক করে রাখে। ক্লিয়ার? এবং এই নিকেলের প্লেটটি উত্তপ্ত হয়। এই নিকেলের প্লেটটি দেখতে অনেকটা রডের মতো লাগছে, দেখতে পাচ্ছ তোমরা ছবিতে। এখানে আমরা যখন কারেন্ট সাপ্লাই করব, যখন ইলেকট্রিক সাপ্লাই করব, তো সেটি উত্তপ্ত হবে এবং অবশ্যই এটার ওপরে এমন একটি প্লাস্টিকের আস্তরণ থাকে, ইনসুলেটেড একটা আস্তরণ থাকে, যেটা কোনোভাবেই তার যে ইলেকট্রিসিটি, তড়িৎ, সেটাকে বাইরে বের হতে দেয় না। কিন্তু যে হিট এনার্জি জেনারেট হচ্ছে, যে থার্মাল এনার্জিটা জেনারেট হচ্ছে, এই থার্মাল এনার্জিটাকে অনায়াসে বাইরে বের করে এবং জলকে উত্তপ্ত করে। তাহলে এর যে কনস্ট্রাকশন, এই কনস্ট্রাকশনটা তো আমরা এর আগের দিনকে দেখেছি, আর একবার আমি তোমাদেরকে রিভিশন দিয়ে দিলাম। এবং যে যখন আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই করছি, তখন এই যে প্লেটটি, সেই প্লেটটি উত্তপ্ত হচ্ছে প্রচণ্ড, এবং যখন উত্তপ্ত হচ্ছে সেই উত্তাপ, সেই উষ্ণতা, সেটা কি হচ্ছে, জলের মধ্যে প্রবাহিত হচ্ছে এবং জলকে গরম করছে। ক্লিয়ার? এইভাবে নর্মাল প্লেট হিটার তার কার্য করে থাকে। এই নর্মাল প্লেট হিটার এইভাবে জলকে উত্তপ্ত করে থাকে। এবার আমরা আসব বহু পরিচিত ইমার্শন হিটার। এই ইমার্শন হিটারটা দেখতে কেমন হয় তোমরা দেখেছো। তোমরা দেখো, এক্ষেত্রে আরেকবার আমি তোমাদের দেখাচ্ছি। এই ইমার্শন হিটারের তুমি দেখতে পাচ্ছ একটা কয়েলের মতো রয়েছে। এই কয়েলের মতো কেন রয়েছে, তার কারণ এর মধ্যে রেজিস্ট্যান্সের ভ্যালুটিকে যদি আমরা বৃদ্ধিপ্রাপ্ত করাই, যদি আমরা বাড়াই, তাহলে কি হবে, তার মধ্যে কারেন্ট ফ্লো হওয়ার পরিমাণটা কমে যাবে। এবং আমরা কয়েলের আকারে যদি রাখি, তো সেক্ষেত্রে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বেড়ে যায়। এটা আমরা রেজিস্ট্যান্সের ক্লাসে দেখেছি। এবং রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়লে কারেন্ট ফ্লো বাধাপ্রাপ্ত হবে। কারেন্ট ফ্লো বাধাপ্রাপ্ত হলে কি হবে, রেজিস্ট্যান্স তার যে বেড়ে যাওয়ার কারণের জন্য ওই পরিবাহীটা প্রচণ্ড উত্তপ্ত হবে। এবং যখন এই উত্তপ্ত হবে, এই যে থার্মাল এনার্জি যেটা জেনারেট করছে, এটাই কিন্তু আমাদের কাজ। এই হিট আমাদের উৎপন্ন করাতেই হবে, এই উষ্ণতা আমাকে বাড়াতেই হবে। এই উষ্ণতাটাই তো জলের মধ্যে আমরা সাপ্লাই করব, জলকে গরম করতে ব্যবহার করব। তো এই যে কয়েলের মতো শেপ যে করা রয়েছে, এই কয়েলের শেপটা কিন্তু এই কারণের জন্য করা থাকে, যত বেশি বড় কয়েল হবে তত বেশি হিট কিন্তু জেনারেট হবে এবং তার ওয়াটেজও কিন্তু অনেক বেশি হবে, অর্থাৎ বেশি পরিমাণ ইলেকট্রিসিটি কনজিউম করবে। তোমরা এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বুঝবে, এই জায়গাটা কখনো ভুলভাবে বুঝবে না। আমি এই যে ইন্ডাক্টর বা হাই রেজিস্ট্যান্সের কথা যেটা বলছি, সেটা কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ যে ইন্ডাক্টরের মতো কয়েল, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে স্প্রিংয়ের মতো ইন্ডাক্টরের মতো যে কয়েল রয়েছে, আমি এইটাকে বলছি, এটা কিন্তু নয়। এটা তো অবশ্যই একটা ইন্ডাক্টরের মতো ফর্ম করে রয়েছে, বাট এর কার্যকারিতা একটু আলাদা। আমি এটা বলতে চাইছি যে এই যে ইন্ডাক্টরের মতো দেখতে পাচ্ছ এবং যে রডটা দেখতে পাচ্ছ, যে টিউবটা তোমরা দেখতে পাচ্ছ, যে মেটালিক যে রড তোমরা দেখতে পাচ্ছ, এটা পেঁচানো অবস্থায় রয়েছে, আমি এর ভেতরের সজ্জাটার কথা বলছি।
এটা কিন্তু বাইরে থেকে দেখে মনে হচ্ছে এটা একটা নর্মাল রড পেঁচানো রয়েছে, জাস্ট দ্যাটস ইট, বাট এটা কিন্তু নয়, এর ভেতরে কিন্তু একটা বিশেষ সজ্জা রয়েছে। আমি সেটার কথা বলতে চাইছি। তোমরা অলরেডি যে ইন্ট্রোডাকশন ক্লাস এবং যে টাইপস, তখন আমরা এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম, এবং তোমরা তার যে কনসেপ্ট সেটা নিয়ে আমি আজকে একটু ডেপথে প্রবেশ করব। ঠিক আছে, সেটা নর্মাল একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল, আজকে তার একটু গভীরে আমরা প্রবেশ করছি। এই যে সজ্জাটা, এই যে সেট আপ, তার ভেতরে যে সেট আপটি, এই ভেতরে সেট আপটির কথা আমি বলছি। এর ভেতরে যে মেটেরিয়ালটি রয়েছে, সেই মেটেরিয়ালটির রেজিস্ট্যান্সের কথা আমি বলছি, সেই মেটেরিয়ালটির ইন্ডাকটেন্সের কথা আমি বলছি। ক্লিয়ার? বোঝা গেল? আমি আসছি এক্ষুনি এর ভেতরে কি রয়েছে। তো এক্ষেত্রে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কয়েলটি একটা চকচক করছে মনে হচ্ছে না? এই যে চকচকে যে কয়েল, এটার মধ্যে কিন্তু আমরা কোনোভাবে কারেন্ট সাপ্লাই করি না। এটা কিন্তু এর মধ্যে কিন্তু কারেন্ট থাকে না, এটা কিন্তু হিটকে বাইরে বের হয়ে যেতে সাহায্য করে। ঠিক আছে, এটার মধ্যে কি থাকে, এই যে এটা হচ্ছে একটা ক্যাপিলারি টিউব। এই ক্যাপিলারি টিউবটার মধ্যে কপারের দণ্ড থাকে, কপারের যে রড সেটি কিন্তু ভরা থাকে। শুধু কপারের রড বললে কিন্তু কম বলা হবে, কপারের রডকে ইন্ডাক্টরের মতো ফর্ম করে কিন্তু ওর মধ্যে ভরা থাকে। কপারের যে তার, তাকে ইন্ডাক্টরের মতো ফর্ম করে ওর মধ্যে ভরা থাকে। আবার এটাকে নাইক্রোম তারও কিন্তু এই ইন্ডাক্টরের মতো ফর্ম করে ওই ক্যাপিলারি টিউবের মধ্যে কিন্তু ভরা থাকে। ঠিক আছে, তো আমরা এখানে নাইক্রোম তার অথবা কপারের তার, এরকম বিভিন্ন ধরনের মেটেরিয়ালের বা অন্য আদার্স কোনো অ্যালয়ের তার এইভাবে আমরা ইন্ডাক্টরের মতো ফর্ম করে ওই ক্যাপিলারি টিউবের মধ্যে ভরা থাকে। ঠিক আছে, তো যাতে করে তার মধ্যে একটা খুব হাই অ্যামাউন্টের রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়, এবং তার মধ্যে যখন ইলেকট্রিসিটি সাপ্লাই করা হয় তখন সেটা যেন প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেই হিট, সেই যে থার্মাল এনার্জি, সেটা যাতে এই যে জলের মধ্যে আমরা এটাকে ডুবিয়ে রাখছি, সেই জলে যাতে ছড়িয়ে পড়তে পারে, সেই ব্যাপারটা দেখতে হবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি, এই যে ইমার্শন হিটার, তার যে ইমার্শন হিটার থেকে জলে যে হিটটা আসছে সেটা কিন্তু কন্ডাকশন পদ্ধতিতে বা পরিবহন পদ্ধতিতে, কিন্তু জল নিজে যখন গরম হচ্ছে সেটা কিন্তু তার পরিচালন পদ্ধতিতে জল গরম হয়, যেরকমভাবে নর্মাল তরল গরম হয়। ঠিক আছে, তোমরা এই কনসেপ্টটা কখনো ভুল করবে না যে স্যার আপনি তো বলেছিলেন যে কন্ডাকশন পদ্ধতিতে জল গরম হয়। একদমই নয়। নাইক্রোম যে তার, সেখান থেকে যে হিটটা জেনারেট হচ্ছে সেটা এই যে বাইরে যে ক্যাপিলারি টিউব, এই ক্যাপিলারি টিউবের দ্বারা জলে যখন আসছে সেটা হচ্ছে কন্ডাকশন। অর্থাৎ জলের যে অংশটা এই যে ক্যাপিলারি টিউবে স্পর্শ করে আছে সেটা অনেক বেশি উত্তপ্ত হবে, এবং দূরের জলটি একটু কম উত্তপ্ত হবে। তার কারণটা হচ্ছে তাই যেটা পরিবহন পদ্ধতির দ্বারা জলের ট্রান্সফার করছে এই হিটটাকে, কিন্তু জল গরম হচ্ছে পরিচালন পদ্ধতির দ্বারা। এটা কিন্তু খেয়াল থাকে যেন, কারণ জল যে যখন গরম হবে ওপরে উঠে আসবে এবং ঠান্ডা জলটি নিচে চলে যাবে। কিন্তু এই যে ইমার্শন হিটার, এই ইমার্শন হিটারের যে জলকে হিট করার পদ্ধতি, জলকে গরম করার পদ্ধতি, সেটা কিন্তু কন্ডাকশন মেথডে হয়। ঠিক আছে, ইমার্শন হিটার থেকে হিটটা, থার্মাল এনার্জিটা জলে আসে বাই কন্ডাকশন মেথড। ঠিক আছে, এটা কিন্তু যেন খেয়াল থাকে। ক্লিয়ার? তাহলে ওই ক্যাপিলারি টিউবটার ভেতরে কি থাকে? একটা নাইক্রোম তার, তার কুণ্ডলী থাকে, অথবা একটি তামার তার, তার কুণ্ডলী থাকে, অথবা প্রচণ্ড হাই রেজিস্ট্যান্স যুক্ত কোনো অ্যালয়ের একটা কুণ্ডলী থাকে। ঠিক আছে, এবং তার ওপরে কি থাকে? ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা লেয়ার থাকে। ঠিক আছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ইনসুলেটরের কাজ করে। কারেন্ট ফ্লো আমরা করাই কপারের মধ্য দিয়ে। সেই কারেন্টটা কপারের মধ্যে দিয়ে যখন ফ্লো হয় এবং এরকম যখন কয়েলের মতো শেপে যখন থাকবে, তো কয়েলের মধ্যে কি হবে? কারেন্ট ফ্লো হতে বাধাপ্রাপ্ত করবে। আমরা জানি ইন্ডাক্টরের মধ্যে যেভাবে কারেন্ট ফ্লোতে বাধাপ্রাপ্ত করে, আমরা ইন্ডাক্টরের প্লেলিস্টে গেলে তোমরা ইন্ডাক্টরের ভিডিওগুলি সবগুলো যদি তোমরা দেখো, ডেফিনেটলি তোমরা ইন্ডাক্টরের যে কনসেপ্ট সেটা তোমরা তোমাদের যদি ক্লিয়ার থাকে, তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে এই ইন্ডাক্টরের মতো যদি আমরা এরকম কোনো একটা পরিবাহীকে জড়িয়ে রাখি, তো সেটা তো ইন্ডাক্টর। একটা পরিবাহীকে তার বাইরে যখন একটা ইনসুলেটর থাকবে এবং সেটাকে যখন আমরা কন্টিনিউয়াসলি কয়েলের মতো জড়াতে থাকবো, সেটাই তো একটা ইন্ডাক্টর। তো এই ইন্ডাক্টরের যে কনসেপ্ট, ইন্ডাক্টরের যে কার্যনীতি, সেখানে তো আমরা স্পষ্টভাবেই তো আমরা জানি যে সেটা কি করে, তার মধ্যে কারেন্ট ফ্লো হতে বাধাপ্রাপ্ত করবে, কারেন্ট ফ্লো করাতে দেবে না। সেই ইন্ডাক্টরের মধ্যে যখন আমরা ইলেকট্রিসিটি ফ্লো করাতে শুরু করব এবং যে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি করবে? তার যে কয়েল, সেই কয়েলের মধ্যে একটা ইএমএফ ইনডিউসড করবে, এবং সেই ইএমএফটা কি করবে? ওই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হতে বাধাপ্রাপ্ত করবে,
তখন কি হবে, এই কয়েলটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠবে এবং এর মধ্যে তো কপার রয়েছে এবং সেই কপারের মধ্যে যখন আমরা কারেন্ট সাপ্লাই করছি সেই ইন্ডাক্টরের মধ্যে কাজ করবে এবং এই তার যে রেজিস্ট্যান্স সেটা যেহেতু অনেক বেশি, তাই কারেন্ট ফ্লো হতে বাধাপ্রাপ্ত করবে। দুই রকমভাবেই কিন্তু আমরা বলতে পারি, একটা বেশি রেজিস্ট্যান্স দিয়েও আমরা বলতে পারি, আবার ইন্ডাক্টরের কনসেপ্ট দিয়েও কিন্তু আমরা এটা বলতে পারি। দুই রকমভাবেই কিন্তু আমরা এটাকে ডেসক্রাইব করতে পারি। এবং এই যে কপারের যে কয়েল, কপার যে কন্ডাক্টর, সেখানে আমরা কারেন্টটাকে কিন্তু সাপ্লাই করছি। এই যে কর্ড দ্বারা যে ইলেকট্রিসিটি সাপ্লাই হচ্ছে সেটা কিন্তু ওই কপারে হচ্ছে, সেটা কিন্তু এই বাইরে আমরা যে রডটি দেখতে পাচ্ছি, যে টিউবটি আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু হচ্ছে না। এই টিউবটি কিন্তু আইসোলেটেড করা রয়েছে, ঠিক আছে, আইসোলেট করা রয়েছে। কি দ্বারা আইসোলেট করা রয়েছে? কপার কয়েলের ওপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা লেয়ার রয়েছে। এই ক্যাপিলারি টিউবের মধ্যে ম্যাগনেসিয়াম অক্সাইড থাকে, যেটা ওই কপার টিউব এবং এই যে ক্যাপিলারি টিউব, এই দুটোর মধ্যে একটা ইনসুলেটরের কাজ করে থাকে, ঠিক আছে, কখনোই একে অপরকে টাচ করতে দেয় না, যে কারণের জন্যই কিন্তু কোনোভাবেই ইলেকট্রিসিটি ওই কপার কয়েল থেকে এই ক্যাপিলারি টিউবে কোনোভাবে আসতে পারে না। তাই কোনোভাবে যদি এখানে আমাদের হাত লাগে, ইলেকট্রিক শক লেগে যে বিপত্তি, সেখান থেকে তো আমরা অবশ্যই মুক্তি পাবো, কিন্তু হাত কিন্তু পুড়ে যেতে পারে, হাত কিন্তু জ্বলে যেতে পারে, তার কারণ এটা প্রচণ্ড উত্তপ্ত অবস্থায় থাকে। সুতরাং এই দিকটা আমাদের দেখতে হবে। তোমরা কিন্তু খুব ভালো করে এই যে ক্রস সেকশন, তার যে ক্রস সেকশনাল যে ডায়াগ্রাম, যে ছবি, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো যে ওই ক্যাপিলারি টিউবের মধ্যে কি ভরা থাকে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই ছবিতে, ক্যাপিলারি টিউবের মধ্যে দেখো কি রয়েছে, একদম ভেতরে দেখো একটি নাইক্রোম স্পাইরাল হিটার রয়েছে, যেটা ওই নাইক্রোম তার, এটা আমরা কপার তারও ইউজ করতে পারি, খুব হাই রেজিস্ট্যান্স যুক্ত কোনো তারকেও আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা ন্যাচারালি জানি যে নাইক্রোম তারটি আমাদের হিটারে ইউজ করা হয়ে থাকে, যে রান্না করি সেই হিটারে ইউজ করা হয় নাইক্রোম তার, যে এই নাইক্রোম তার প্রচণ্ড লাল হয়ে উত্তপ্ত হয়ে জ্বলে, ঠিক আছে, এবং প্রচুর হিট জেনারেট করতে পারে, যার জন্য রান্না হয়। তো এই নাইক্রোম তার এর মধ্যে দেয়া রয়েছে এবং তার উপরে দেখো একটা ম্যাগনেসিয়াম অক্সাইড একটা লেয়ার রয়েছে, যেটা এই নাইক্রোম তারের মধ্যে প্রবাহিত যে ইলেকট্রিসিটি, সেটা যাতে কোনোভাবে বাইরের আউটার সারফেসে যে মেটাল রয়েছে, যে মেটাল সিট রয়েছে, যে কপার সিট রয়েছে, এখানে দেখাচ্ছে কপার সিট, এই কপার সিট রয়েছে, সেখানে কোনোভাবে ট্রান্সফার না হতে পারে, সেই জন্য এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা ইনসুলেটর, একটা লেয়ার কিন্তু ওই নাইক্রোম তারের উপরে রয়েছে। এক্ষেত্রে ইলেকট্রিসিটিটাকে শুধু আইসোলেট করা হচ্ছে, হিট কিন্তু কোনোভাবে আইসোলেট হচ্ছে না। হিট কিন্তু খুব সহজেই কপার সেট দ্বারা বাইরে বেরিয়ে আসছে এবং জলের মধ্যে ডোবানো যে এই যে ইমার্শন হিটার, জলকে কিন্তু কন্ডাকশন পদ্ধতিতে জলে যে হিট, যে থার্মাল এনার্জি, সেটা সাপ্লাই করছে এবং জল নর্মাল তার পরিচলন পদ্ধতির দ্বারা কিন্তু গরম হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তো আর একটা জিনিস তোমরা খেয়াল রাখবে ইমার্শন হিটারের ক্ষেত্রে, যে সব সময়ের জন্য এই ইমার্শন হিটারের একদম নিকটবর্তী যে জল, সেটা কিন্তু অনেক বেশি উত্তপ্ত হয় তুলনামূলকভাবে অনেক দূরবর্তী জলের ক্ষেত্রে। সুতরাং এক্ষেত্রেও কিছুটা হলেও পরিচলন পদ্ধতি একটু হলেও ব্যাঘাত ঘটে, কন্ডাকশন পদ্ধতিটাই কিন্তু মেন এক্ষেত্রে কাজ করে, ঠিক আছে। খুব ভালো মতো কিন্তু কন্ডাকশন পদ্ধতির যে প্রমাণ, সেটা কিন্তু আমরা পাই, তার কারণ এই যে ইমার্শন হিটারের খুব নিকটবর্তী অংশের যে জল, সেটা অনেক বেশি উত্তপ্ত হয় তুলনামূলকভাবে অনেক দূরবর্তী জলের ক্ষেত্রে। কিন্তু আমরা জানি যে যখন আমরা গ্যাস ওভেনের ওপরে বা গ্যাস স্টোভের ওপরে যখন জল উত্তপ্ত করি, তখন জলের পুরো জলটাই কিন্তু খুব সমানভাবে উত্তপ্ত হয় এবং নিচের জলটি ওপরে যায়, ওপরে জলটি নিচে আসে, ঠিক এরকমভাবে কিন্তু পরিচলন পদ্ধতিতে হিট কিন্তু ট্রান্সফার হয় এবং তার যে উত্তপ্ত হওয়া জলে সেটা কিন্তু হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে ইমার্শন পদ্ধতিতে অবশ্যই জল কিন্তু নিজে গরম হয় পরিচলন পদ্ধতির দ্বারা, কিন্তু হিট ট্রান্সফার হয় কন্ডাকশন পদ্ধতি দ্বারা। এটা কিন্তু খেয়াল থাকে জানো, ঠিক আছে, পরিবহন পদ্ধতি দ্বারা কিন্তু হিটটা ট্রান্সফার হয়। ওকে, তোমরা কিন্তু কখনো গুলিয়ে ফেলবে না এই জায়গাটা। তাহলে আমাদের এই যে ইনস্ট্রুমেন্ট, এই যে ইমার্শন ওয়াটার হিটার, আর তার যে এই যে কয়েল মেটাল যে টিউব, এটা যখন উত্তপ্ত হবে এবং যখন আমরা এটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো, তাহলে ডেফিনেটলি জলও উত্তপ্ত হবে। এইভাবে কিন্তু ইমার্শন হিটার জলকে উত্তপ্ত করে। এটাই হচ্ছে ইমার্শন হিটারের কার্যনীতি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইমার্শন হিটারের কার্যনীতি কীরকম? ইমার্শন হিটার যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই করব, তার যে মেটাল যে টিউব, সেটি উত্তপ্ত হবে, তার কারণ ওর মধ্যে একটা কপার টিউব রয়েছে এবং সেটি উত্তপ্ত হওয়ার পর সেটি যখন আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখবো, ডেফিনেটলি জলটি উত্তপ্ত হবে। কিন্তু এই ইমার্শন হিটারের একটা ড্রব্যাকস রয়েছে, যে এই ইমার্শন হিটারের কাছাকাছি এবং আশেপাশের জলটি কিন্তু সব থেকে বেশি উত্তপ্ত হয় এবং ওপরে এবং একদম নিচের জল কিন্তু
উত্তপ্ত সেরকম হয় না। তার কারণ হচ্ছে কি, এই ইমার্শন হিটারটা হিট কন্ডাকশন পদ্ধতিতে কিন্তু ছড়িয়ে দেয়, কন্ডাকশন পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে কিন্তু জলকে গরম করায়। ঠিক আছে, এই ইমার্শন হিটারের উত্তপ্ত অংশটির কাছাকাছি যে সমস্ত জলের মলিকুলগুলো থাকবে সেগুলো প্রচণ্ড উত্তপ্ত হবে। ঠিক আছে, কিন্তু দূরবর্তী এরিয়ার জলকে কিন্তু ও উত্তপ্ত করতে পারে না। তো একটা বড় বালতির মধ্যে যদি আমরা ইমার্শন হিটারকে ডুবিয়ে রাখি এবং জলকে উত্তপ্ত করাই, তো সমস্ত বালতির জল কিন্তু একত্রে একই টেম্পারেচারে উত্তপ্ত হবে না। এটা কিন্তু এই ইমার্শন হিটারের একটা বড় ড্রব্যাকস। ক্লিয়ার, বোঝা গেল? এই গেল ইমার্শন হিটারের কনসেপ্ট, এই গেল ইমার্শন হিটারের ওয়ার্কিং প্রিন্সিপাল। এরপর আমরা আসব আমাদের নিত্য ব্যবহৃত এবং খুব ইম্পর্টেন্ট একটা ওয়াটার হিটার, সেটা হচ্ছে গিজার ওয়াটার হিটার। এই গিজার ওয়াটার হিটার খুব ইম্পর্টেন্ট জিনিস। এই গিজার ওয়াটার হিটারকে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসে নিজের মতো করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। এটাকে আমাকে ফার্স্ট ইনস্টল করতে হয় এবং তার জন্য রীতিমতো একটা টেকনিশিয়ানের প্রয়োজন আছে। তাই যখন আমরা এই গিজার ওয়াটার হিটার কিনে নিয়ে আসি বাড়িতে, তো দোকান থেকে বা এই কোম্পানি থেকে বাড়িতে টেকনিশিয়ান পাঠানো হয় সেটাকে ইনস্টল করে দেওয়ার জন্য। তো আজকে আমরা এই গিজার ওয়াটার হিটারের ওয়ার্কিং প্রিন্সিপালটা খুব ভালো করে বুঝবো এবং এর পরে তার যে ইনস্টলেশন টেকনিক সেটা আমরা দেখব এবং তারপর ট্রাবল শুটিং দেখব। তো এই এতগুলো পার্ট আমরা কিন্তু এই প্লেলিস্টের মধ্যে আলোচনা করব। তো আসা যাক এই গিজার ওয়াটার হিটারে। তো গিজার ওয়াটার হিটার কী জিনিস তোমরা এর আগের দিনকে দেখেছো, তোমাদের একটা ওভারভিউ অবশ্যই রয়েছে। তবুও আমি আরেকবার এটাকে তোমাদেরকে বুঝিয়ে দিই, একবার রিভিশন দিয়ে নিই, এরপর ওয়ার্কিং প্রিন্সিপাল সম্পর্কে আমি কিছুটা আভাস এর আগের দিনকে দিয়েছিলাম, আজকে কমপ্লিটলি তোমাদেরকে বোঝাবো। তো এই যে ইলেকট্রিক গিজার, এটা কি জিনিস? এই ইলেকট্রিক গিজার এটা একটা ট্যাঙ্ক, একটা ওয়াটার ট্যাঙ্ক, যে ওয়াটার ট্যাঙ্কের মধ্যে দুটি পাইপ থাকবে। একদম বেসিক কনসেপ্ট আমি তোমাদেরকে বলছি। দুটি পাইপের মধ্যে একটি পাইপ হচ্ছে ইনলেট পাইপ, যেটা দিয়ে ঠান্ডা জল তার মধ্যে প্রবেশ করবে, আর একটি পাইপ হচ্ছে আউটলেট পাইপ, যেটা দিয়ে গরম জল বাইরে বেরোবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। এছাড়াও আরও দুটি পাইপ থাকে, একটা ওভারফ্লো এবং একটা ড্রেনেজ, সেটা আলাদা ব্যাপার, এটা আমরা পরে আলোচনা করবো এই ব্যাপারগুলোকে নিয়ে। তো এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে একটা পাইপ দিয়ে জল ইনলেট হবে, সেটা ঠান্ডা জল, এবং আরেকটা পাইপ দিয়ে গরম জল বেরিয়ে যাবে। এবং এর মধ্যে কি থাকবে, মেনলি 2 রকম 3 রকম অনেক রকম স্টাইলের কিন্তু এই ইলেকট্রিক গিজার রয়েছে। তো যেটা নর্মালি সব থেকে বেশি পরিমাণে আমাদের ব্যবহৃত হয়ে থাকে আমাদের ব্যবহারিক জীবনে এবং মার্কেটে, যেটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা নিয়ে আমি আলোচনা করছি। আমি অন্যগুলোও আলোচনা করব। তো ফার্স্ট আমি এটা বলি যে এই নর্মাল ইলেকট্রিক গিজারের ক্ষেত্রে এই ট্যাঙ্কের মধ্যে দুটো হিটিং এলিমেন্ট থাকে, একটা ওপরের দিকে থাকে এবং একটা একদম তলদেশের দিকে থাকে। ঠিক আছে, এবং এই প্রত্যেকটি হিটিং এলিমেন্টগুলির সাথে নিজস্ব একটি করে থার্মোস্ট্যাট থাকে, যে থার্মোস্ট্যাট এই হিটিং এলিমেন্টগুলিকে সুইচড অন এবং সুইচড অফ করতে সাহায্য করে এবং একটা নির্দিষ্ট টেম্পারেচারের ওপর বেস করে এই থার্মোস্ট্যাট এই হিটিং এলিমেন্টগুলিকে অন এবং অফ করে। যখন তার মধ্যে সেট করা টেম্পারেচার রিচড করে যাবে, পৌঁছে যাবে, তখন থার্মোস্ট্যাট সেই হিটিং এলিমেন্টটিকে বন্ধ করে দেবে। তার নিজস্ব যে হিটিং এলিমেন্ট, কারণ প্রত্যেকটি হিটিং এলিমেন্টের জন্য আলাদা আলাদা থার্মোস্ট্যাট ইউজ করা হয়ে থাকে, এবং যখন সেই থার্মোস্ট্যাটের যে সেটিং, যে টেম্পারেচার আমরা সেট করেছি তার চেয়ে যখন নিচে নেমে যাবে টেম্পারেচার, তখন থার্মোস্ট্যাট আবার সেই হিটিং এলিমেন্টটির সুইচটিকে অন করে দেবে, যাতে করে আবার হিট হতে শুরু করে। তো থার্মোস্ট্যাট একটা সেন্সারের মতো কাজ করে এবং সুইচের মতো কাজ করে। ঠিক আছে, ও সেন্স করবে এবং সুইচটাকে অন করে দেবে সেই হিটিং এলিমেন্টটি। তো দুটো হিটিং এলিমেন্ট থাকে, একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে। তো এই হচ্ছে গিজার ওয়াটার হিটারের যে কনস্ট্রাকশন, যেটা আমরা এর আগের দিনকে অলরেডি ডিসকাস করেছি। আরেকবার আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে গিজার ওয়াটার হিটার তাহলে কি জিনিস। গিজার ওয়াটার হিটার তার একটা ট্যাঙ্ক, যার মধ্যে একটা ইনলেট পাইপ যেটাতে ঠান্ডা জল ঢুকবে এবং একটা আউটলেট পাইপ যেটাতে গরম জল বেরোবে, এবং তার মধ্যে দুটো হিটিং এলিমেন্ট থাকবে, একটা ওপরের দিকে একটা নিচের দিকে, এবং প্রত্যেকটি হিটিং এলিমেন্টে নিজস্ব একটি করে থার্মোস্ট্যাট থাকবে, যে থার্মোস্ট্যাটটি নির্দিষ্ট টেম্পারেচার রিচ করলে বা তার চেয়ে কমে গেলে সেই থার্মোস্ট্যাট কি করবে, সেই হিটিং এলিমেন্টগুলিকে সুইচড অন এবং অফ করতে সাহায্য করবে। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদের আর একটি কনস্ট্রাকশন আমি তোমাদের দেখাই। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ওর মধ্যে একটা নির্দিষ্ট কয়েল রয়েছে, যেটা আমরা অলরেডি ইমার্শন হিটারে দেখেছি। ইমার্শন হিটারে তো কয়েলটি ছোট, বাট এক্ষেত্রে দেখো অনেক বড় কয়েল রয়েছে।
তো এরকম ওয়াটার হিটারও আমরা মার্কেটে পেয়ে থাকি, যে ওয়াটার হিটারের ক্ষেত্রে শুধু কয়েলটি উত্তপ্ত হবে এবং জলটি গরম হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? এক্ষেত্রে হিটিং এলিমেন্ট একটি দুটি নয়, ঠিক আছে? তো এরকম ইলেকট্রিক ওয়াটার হিটারও আমরা মার্কেটে পেয়ে থাকি। ক্লিয়ার? এছাড়াও আদার্স অন্যরকম ওয়াটার হিটার আমরা মার্কেটে পাই, গ্যাস ওয়াটার হিটার, কেরোসিন ওয়াটার হিটার, ঠিক আছে? এগুলো ডিফারেন্ট হতে পারে। তো ইলেকট্রিক ওয়াটার হিটার, ইলেকট্রিক যে গিজার ওয়াটার হিটার, সেক্ষেত্রে আমরা এই দুই রকম ওয়াটার হিটার কিন্তু আমরা মার্কেটে পেয়ে থাকি, দুই রকম গিজার আমরা মার্কেটে পেয়ে থাকি। একটা হচ্ছে কি দুটো তার হিটিং এলিমেন্ট থাকবে, একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে, এবং আরেকটা টোটালটা একটা পাইপ থাকবে, টোটালটা একটা কয়েল থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? একটা ক্যাপিলারি টিউব যে কনসেপ্টে ইমার্শন হিটারের মধ্যে ছিল, সেই কনসেপ্টটি কিন্তু এখানেও থাকবে। বোঝা গেল? তো এই ইলেকট্রিক গিজারের কনস্ট্রাকশন, তার যে গঠন প্রণালী তোমরা বুঝতে পারলে। এবার আমরা ওয়ার্কিং প্রিন্সিপালে আসবো। তোমরা ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। তোমরা খুব ভালো করে দেখো, এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটি হচ্ছে একটি ইলেকট্রিক গিজার ওয়াটার হিটারের একটি স্ট্রাকচার। এই যে চারি সাইডে দেখতে পাচ্ছ এই যে চৌকো বক্স, এটাকে আমরা ট্যাঙ্ক হিসাবে কল্পনা করছি। এটা হচ্ছে একটা ট্যাঙ্ক, ঠিক আছে? এবং এর মধ্যে একটা লেয়ার রয়েছে দেখতে পাচ্ছ, এবং অবশ্যই এর যে মাঝখানটা রয়েছে এটা একটা ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা তৈরি, ঠিক আছে? মানে বাইরের যে মেটেরিয়াল সেটা তো যাই হোক না কেন, এর ভেতরে অবশ্যই একটা ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা তৈরি হবে। তার কারণ এর মধ্যে প্রচুর হিট এনার্জি তৈরি হবে, থার্মাল এনার্জি তৈরি হবে, যে থার্মাল এনার্জিটার কারণের জন্য এই জলটি উত্তপ্ত হবে এবং এর মধ্যে জল থাকবে। তোমরা খুব ভালো করে ব্যাপারটা বোঝো। এটা হচ্ছে সেই ট্যাঙ্ক। এই ট্যাঙ্কের মধ্যে কিন্তু পুরো সজ্জাটি থাকবে, ঠিক আছে? এবং এই ট্যাঙ্কের বাইরে কি থাকবে, আমাদের নর্মাল যে মেটেরিয়াল থাকবে সেটা প্লাস্টিক হতে পারে, যাই হতে পারে, কিন্তু তার ভেতরের যে দেওয়াল সেখানে অবশ্যই একটা ইনসুলেটিং মেটেরিয়াল থাকবে, যে ইনসুলেটরটা কি কাজ করবে, ইলেকট্রিসিটিকে বাইরে বের হতে দেবে না, ঠিক আছে? কোনোভাবে যাতে বেরিয়ে না আসে, ইলেকট্রিক লিকেজের হাত থেকে রক্ষাপ্রাপ্ত করবে আমাদের এই গিজার তার যে বডি সেটাকে। এবং এটা ছাড়াও ভেতরে যে জল, তার যে হিট, সেই হিটটা যাতে বাইরে না আসে সেই কারণের জন্য সেটার দিকেও কিন্তু নজর রাখবে এই ইনসুলেটিং মেটেরিয়াল। ক্লিয়ার? বোঝা গেল? সেটা এক্ষেত্রে একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার যাই হোক না কেন হতে পারে, লেয়ারগুলো ডিফারেন্ট হতে পারে। যেরকম আমরা যে ফ্লাক্স, যে আমাদের জল গরম থাকে কেন ফ্লাক্সের মধ্যে, আমরা এটা যখন আমরা পড়েছিলাম আমাদের ভৌত বিজ্ঞানে আমরা দেখেছিলাম, ঠিক সেরকম কনসেপ্ট কিন্তু এর মধ্যেও ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এবং এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের মধ্যে দুটো পাইপ রয়েছে দেখতে পাচ্ছ, এটা একটা পাইপ এবং এটা একটা পাইপ, ঠিক আছে? এই পাইপটা দ্বারা কি হবে, জল এর মধ্যে ঢুকবে, অর্থাৎ ঠান্ডা জল এর মধ্যে প্রবেশ করবে, এবং এটা হচ্ছে নির্গমন পথ, এটা দিয়ে হট ওয়াটার বেরিয়ে আসবে। দেখো লেখাই রয়েছে হট ওয়াটার আউট এই পাইপটা দিয়ে, এবং এই পাইপটা দিয়ে কোল্ড ওয়াটার কি করবে, ইন হবে, ঠিক আছে? তোমরা দেখো এর মধ্যে একটা থার্মোস্ট্যাট রয়েছে, এই যে ইয়েলো কালারে দেখতে পাচ্ছ এটা একটা থার্মোস্ট্যাট, এবং এখানে একটা ইয়েলো কালারের থার্মোস্ট্যাট, দুটো থার্মোস্ট্যাট রয়েছে। এবং দেখো দুটো হিটিং এলিমেন্ট রয়েছে, হিটার দেখতে পাচ্ছ, হিটার 1, হিটার 2। তো এই যে থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাটটি শুধুমাত্র এই হিটার 1কে একবার সুইচটা অন করবে অথবা অফ করবে, এবং এই যে থার্মোস্ট্যাট, এই থার্মোস্ট্যাটটি এই যে হিটার 2, এই হিটার 2কে সুইচ অন বা অফ করবে। এই থার্মোস্ট্যাটটি কখনো এই হিটারের ওপর তার কোনো ফাংশন কাজ করবে না, বা এই থার্মোস্ট্যাট কিন্তু এই হিটার 2 এর ওপরে কিন্তু তার কোনো প্রভাব বিস্তার করবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কি হচ্ছে, এটা একটা ওয়াটার ট্যাঙ্ক, এর মধ্যে দুটো হিটার থাকছে, দুটো পাইপ এর মধ্যে ইন হচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এবং এই হিটার 1, হিটার 2কে কে কন্ট্রোল করছে, এই থার্মোস্ট্যাট, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবং এটা ছাড়াও এর মধ্যে একটা ওভারফ্লো পাইপ রয়েছে, ঠিক আছে? এবং একটা ড্রেনেজ রয়েছে। এই ওভারফ্লো পাইপ কি করবে, এখানেও একটা সেন্সার থাকে, যে এটা যখন ভর্তি হয়ে যাবে তো ডেফিনেটলি করবে, বলে দেবে যে আর যাতে এর মধ্যে কোনো রকম ঠান্ডা ওয়াটার না ঢোকে, ঠিক আছে? তো সেটা অটোমেটিক যে গিজার, সে অটোমেটিক গিজারের ক্ষেত্রে এই কনসেপ্টটা ইউজ করা হয়ে থাকে। আর আদারওয়াইজ এই ওভারফ্লো পাইপটা এই কারণে দেওয়া হয় যে যখন এটা ম্যানুয়ালি কাজ করবে, আমরা যখন ম্যানুয়ালি এর মধ্যে ঠান্ডা জলকে প্রবেশ করাবো, তখন এই যে ওভারফ্লো পাইপ যখনই ফুল হয়ে যাবে, এই দিক দিয়ে যখন জল পড়তে শুরু করবে, আমরা তখন এই ইনলেট পাইপটিকে অফ করে দেবো। ইনলেট পাইপটির তার মধ্যে দিয়ে জল আর পাস করতে আমরা দেবো না। তাহলে কি হবে, তাহলে এর মধ্যে জল ঢুকবে না, অর্থাৎ টোটাল ট্যাঙ্কটা ফুল হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেল? এরপর নর্মাল জল গরম হবে এবং এদিক দিয়ে আমরা বের করে নেবো আমাদের কাজে ব্যবহার করার জন্য। তো যদি এটা নর্মালি অটোমেটিক হয়ে থাকে, যদি ম্যানুয়াল না হয়, তাহলে সেক্ষেত্রে এক্ষেত্রে ওভারফ্লো পাইপের কোনো প্রয়োজন নেই, এক্ষেত্রে সেন্সার লাগানো থাকবে, যে
করবে যে এই লেভেল পৌঁছে গেছে, অটোমেটিক্যালি ইনলেট পাইপ থেকে কিন্তু আর জল প্রবেশ করতে পারবে না, ইনলেট পাইপ কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? তো এটা একটু সব কিছু যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সেই কারণের জন্য এই ডায়াগ্রামটা আমি ইউজ করছি। ক্লিয়ার? দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউটার কেসিং, অর্থাৎ এই বাইরেকার যে দাগটি রয়েছে সেটা হচ্ছে আউটার কেসিং, যে আয়তক্ষেত্রটি। ওকে, ইনসুলেটিং মেটেরিয়াল ভেতরে আমি যেটা আলোচনা করলাম এটা হচ্ছে ড্রেন। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন করার ক্ষেত্রে এই ড্রেনেজ সিস্টেমটা কাজে লাগে। ওকে, তো এই হচ্ছে টোটাল ইলেকট্রিক গিজার ওয়াটার হিটারের স্ট্রাকচার এবং তার ডায়াগ্রাম। একটা ট্যাঙ্ক, ট্যাঙ্কের মধ্যে একটা ইনলেট পাইপ এবং একটা আউটলেট পাইপ। ক্লিয়ার? থার্মোস্ট্যাট দুটো, যে দুটো হিটারকেও কন্ট্রোল করবে। ক্লিয়ার? তাদের ভেতরে কি থাকবে? বাইরেকার যে আউটার কেসিং এবং ভেতরে যে ইনার ওয়াল, তাদের মাঝখানে থাকবে কি ইনসুলেটিং মেটেরিয়াল, যেটা হিটকে বাইরে বেরোতে দেবে না এবং ইলেকট্রিসিটিকে কখনো বাইরে বেরোতে দেবে না। তোমাদের মনে হতে পারে যে ইলেকট্রিসিটি কি করে বাইরে আসবে, জল তো গরম হচ্ছে। হতে পারে কোথাও লিকেজ হয়ে গেছে, হতে পারে কোথাও এই জলের মধ্যে কারেন্ট সাপ্লাই হয়ে গেছে, যে কারণের জন্য অবশ্যই ভেতরের প্রত্যেকটি যে মেটাল পার্টস রয়েছে সেই মেটাল পার্ট আলাদাভাবে ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা কিন্তু কভার করে দেওয়া হয়। এটা কিন্তু নিয়ম, ঠিক আছে, গিজারের ক্ষেত্রে। তো এই সুরক্ষার কথা মাথায় রেখে কোম্পানিরা কিন্তু বিভিন্ন রকম স্টাইলের গিজার তৈরি করে এবং তার বিভিন্ন ধরনের সুবিধে কিন্তু দিয়ে থাকে কাস্টমারকে। ক্লিয়ার? এটা কিন্তু খেয়াল রাখবে। তো শুধু এইটাই যে গিজারের প্রত্যেকটি গিজারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা নয়, এটা শুধুমাত্র এই দুটো হিটিং এলিমেন্ট রয়েছে এমন গিজারের ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে এটা। আমরা আসছি অন্য আরেকটি গিজারের ওয়ার্কিং প্রিন্সিপালে। তো কি হয় দেখো, প্রথমে ইনলেট পাইপ দ্বারা জল এর মধ্যে প্রবেশ করলো, ওভারফ্লো পাইপ দ্বারা যখন জলটা বেরোতে শুরু করবে তো ডেফিনেটলি আমরা বুঝতে পারবো যে ট্যাঙ্কটি ভর্তি হয়ে গেছে। তো যদি এটা ম্যানুয়াল হয়ে থাকে তাহলে আমরা এটা ইনলেট পাইপটিকে অফ করে দেবো, বন্ধ করে দেবো নবটিকে, তাহলে আর এদিক দিয়ে জল বেরোবে না, তাহলে ট্যাঙ্কটি ফুল হয়ে গেল, আমরা বুঝতে পারলাম। যদি এটি অটোমেটিক হয়ে থাকে তাহলে আমাদের কিছু করার দরকার নেই, অটোমেটিক্যালি ওই ইনলেট পাইপ দ্বারা জল নিয়ে নেবে, ফুল হয়ে গেলে অটোমেটিক্যালি ইনলেট পাইপ অফ করে দেবে, বন্ধ করে দেবে। ঠিক আছে, এবং আউটলেট পাইপও বন্ধই থাকবে, ন্যাচারালি যখন আমরা এটা ওপেন করব তখনই এটা একমাত্র বেরিয়ে আসবে। এরপর কি হবে? এরপর সর্বপ্রথমে কিন্তু এই হিটার 1 উত্তপ্ত হবে, একদম ফার্স্ট এই হিটার 1 কিন্তু অন হবে, হিটার 2 কিন্তু অন হবে না, এটা কিন্তু খেয়াল থাকে যেন। ঠিক আছে, খুব ভালো করে বুঝবে। হিটার 1 ফার্স্ট অন হবে এবং এই হিটার 1 অন হওয়ার সময় কি হবে, এখানকার যে জল সেই জলটি উত্তপ্ত হবে। এবং আমরা জানি জলের ধর্ম, যে যখন জল উত্তপ্ত হয় তখন ঠান্ডা জলটি নিচে চলে আসে এবং গরম জল উপরে চলে যায়, এটা আমরা জানি। তো এই হিটার 1 যখন উত্তপ্ত হবে তখন ওপরকার জলটি কিন্তু গরম হয়ে যাবে, তখনও কিন্তু নিচের জলটি সেই রকম উষ্ণতায় কিন্তু উত্তপ্ত হবে না। তার কারণ গরম জলটি উপরে থাকবে। এরপর এই যখন এর উপরের যে টেম্পারেচার যদি আমরা সেট করে রাখি, সাপোজ 45 ডিগ্রি টেম্পারেচার, 45 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা সেট করে রাখি থার্মোস্ট্যাটকে, যে আমি এই হট ওয়াটার আউট যেটা আমরা গরম জল আমরা পেতে চাইছি সেটা 45 সেন্টিগ্রেড হবে, তো সেটা আমরা অলরেডি থার্মোস্ট্যাটকে সেট করে দিয়েছি 45 ডিগ্রি সেন্টিগ্রেড। তখন কি করবে, এই যে হিটার 1 যখন এখানকার জলটি 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলে আসবে এবং এই থার্মোস্ট্যাট এয়ার টেম্পারেচারকে মেজার করবে, কারণ এর মধ্যে ইনসুলেটিং মেটেরিয়াল রয়েছে। ঠিক আছে, এবং যেটি জলের মধ্যে কখনো ডোবানো থাকবে না, কারণ এটা কি ইলেকট্রনিক্স একটা ইনস্ট্রুমেন্ট। ওকে, তো জলের মধ্যে না ডুবিয়ে এই এয়ারের টেম্পারেচারকেও সেন্স করবে। সেন্স করার পর যখন দেখবে যে 45 ডিগ্রি রিচড হয়ে গেছে, পৌঁছে গেছে, তখনই কি করবে, কি হিটার 1কে অফ করে দেবে। যেই হিটার 1কে থার্মোস্ট্যাট 1 অফ করে দেবে তখন কি হবে, থার্মোস্ট্যাট 2 এই হিটার 2কে অন করবে এবং এই হিটার 2কে যখন অন করবে এবং টেম্পারেচার বাড়তে 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 হতে যখন 45 ডিগ্রি টেম্পারেচার এই থার্মোস্ট্যাট সেন্স করবে তখন কিন্তু হিটার 2 অফ হয়ে যাবে। ক্লিয়ার? এবার থার্মোস্ট্যাট এই 1 এবং থার্মোস্ট্যাট 2 কন্টিনিউয়াসলি কিন্তু সেন্স করতে থাকবে টেম্পারেচার 45 এর নিচে নামলো কি নামলো না। যখনই যেখানকার টেম্পারেচার 45 ডিগ্রি নিচে নামবে তখনকার সেখানকার হিটারটিকে অন হবে। ঠিক আছে, এটা যেন খেয়াল থাকে। এবং কখনোই এই দুটো হিটার একসাথে কিন্তু অন হয় না। ক্লিয়ার? ওপরের হিটার এবং নিচের হিটার কখনো একসাথে অন হয় না, যে কোনো একটি অ্যাট এ টাইম অন থাকে, এটা কিন্তু খেয়াল থাকে যেন। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তো এক্ষেত্রে তোমরা দেখো একটা কনসেপ্ট, যখন এই হিটার 1 উত্তপ্ত হচ্ছে এবং এখানকার যখন জলটি গরম হচ্ছে, গরম জলটি উপরে থেকে যাচ্ছে এবং নিচে ঠান্ডা জলটি থেকে থাকছে। ঠিক আছে, তো যত ঠান্ডা জল সেটা নিচে চলে আসবে, গরম জলটি উপরে থেকে যাবে, তাহলে উপরের যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড সেটা তো ফিক্সড হয়ে গেল। এবার যখন হিটার 2 স্টার্ট হচ্ছে তখন কি হচ্ছে, তাহলে এখানকারও যে গরম জল
সেই গরম জলটি ওপরের দিকে উঠছে এবং ঠান্ডা জলটি নিচে নামছে, তাহলে কি হচ্ছে, টোটাল যে জল, সেই টোটাল জলটাই কিন্তু এক্ষেত্রে গরম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? এবং এখানে যেটা গরম সেটা ওপরে উঠছে এবং ওপরের যেটা এই হিটার 1-এর দ্বারা যেটা উত্তপ্ত হচ্ছে সেটা যদি 45 ডিগ্রি থেকে 43 ডিগ্রি টেম্পারেচারে চলে আসে, সেটা কি হবে, অটোমেটিক্যালি নিচে নেমে যাবে এবং হিটার 2 দ্বারা উত্তপ্ত হয়ে আবার ওপরে উঠে যাবে। তো এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। এতে কি হয়, এই যে টোটাল গিজারের যে এই যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের প্রত্যেকটি জলের যে কর্নার, এই কর্নার থেকে শুরু করে এই কর্নার, এই কর্নার, এই কর্নার, প্রত্যেকটি কর্নারের জল কিন্তু সমান উত্তপ্ত হয়ে ওঠে। ক্লিয়ার? বোঝা গেল? এবং এই গিজার ওয়াটার হিটারের একটা স্পেশাল ফাংশন হচ্ছে এটা, যে যখন 45 ডিগ্রি টেম্পারেচার আমরা সেট করেছি, কখনোই 45 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি জল এই দিক দিয়ে কিন্তু বেরোবে না। আমরা শুধুমাত্র যে টেম্পারেচারটা এখানে সেট করব, শুধুমাত্র সেই টেম্পারেচারেরই জল কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসবে, কখনো তার চেয়ে বেশি বা কম টেম্পারেচারের জল কিন্তু বেরোবে না। এতে কি হয়, আমরা বুঝতে পারি যে এই যে জলটি আসছে, আমরা যে জলে তাকে ব্যবহার করতে যাচ্ছি, যে গরম জলটিকে, তার উষ্ণতা কত, এটা আমরা জানি, এটা আমাদের মাথায় থাকে। এবং যদি বেশি টেম্পারেচারের জল ওদিক দিয়ে নির্গত হয়, আমরা যেটা থার্মোস্ট্যাটকে সেট করে যদি দিয়ে থাকি, তাহলে আমরা সেরকমভাবে আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখতে পারবো যে জলটি গরম আসছে, কিভাবে আমরা সেটাকে ব্যবহার করব। কিন্তু ইমার্শন হিটার বা নর্মাল প্লেট হিটারের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয় না। যদি অনেক বেশিক্ষণ ধরে জলের মধ্যে ইমার্শন হিটার ডুবিয়ে রাখা হয়, তাহলে সেই জলের টেম্পারেচার অনেক বেশি উত্তপ্ত হয়ে ওঠে, তার যে টেম্পারেচার অনেক বেশি ইনক্রিজড হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা না জেনে কোনোভাবে সেটাকে ব্যবহার করতে শুরু করি ডাইরেক্টলি, তাহলে কিন্তু আমাদের হ্যাজার্ডের মুখোমুখি হতে হবে, আমাদের কিন্তু বিপত্তির সম্মুখীন অবশ্যই হতে হবে। গা হাত পা পুড়ে যেতে পারে, বা যে স্থানে আমরা সেই জলটিকে রাখছি সেই স্থানটি নষ্ট হতে পারে, সেটা হতে পারে পা, হতে পারে হাত, হতে পারে গা। আমরা যদি স্নান করতে যাই তো সেক্ষেত্রে তো আরও মারাত্মক বিপত্তি ঘটে যাবে। তো সেক্ষেত্রে এই গিজার ওয়াটার হিটার অনেক বেশি এফিশিয়েন্ট এই ব্যাপারটাতে। তার কারণ আমি থার্মোস্ট্যাটকে যে টেম্পারেচার সেট করে রাখতে বলবো, যে টেম্পারেচারে আমি জল পেতে চাইবো, সেই টেম্পারেচারে কিন্তু এই থার্মোস্ট্যাটকে আমি সিলেক্ট করে রাখবো, থার্মোস্ট্যাটকে আমি সেট করে রাখবো। তো জল কখনোই এই টেম্পারেচারের থেকে অতিরিক্ত টেম্পারেচারে কখনোই বেরিয়ে আসবে না। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আশা করছি তোমরা এই ধরনের যে গিজার ওয়াটার হিটার, তার যে ওয়ার্কিং প্রিন্সিপাল, তার যে কার্যনীতি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছ। এবারে তোমরা এই যে গিজারের যে ডায়াগ্রাম সেটাকে তোমরা লক্ষ্য করো। দেখো এক্ষেত্রে একই জিনিস আমি একটু অন্যরকমভাবে বোঝাচ্ছি। দেখতে পাচ্ছ এটা চোঙাকৃতি যে ট্যাঙ্ক, সে ট্যাঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে দেখো এটা হচ্ছে হট ওয়াটার বেরিয়ে যাবে এই দিক দিয়ে, এটা হচ্ছে আউটলেট এবং এটা হচ্ছে ইনলেট। ঠিক আছে? দেখো দেখতে লেখাই রয়েছে এখানে কোল্ড ওয়াটার শাট অফ ভালভ। ওকে, যে কোল্ড ওয়াটার, এক্ষেত্রে এই যে ভালভটি রয়েছে, এই ভালভটি কোল্ড ওয়াটারকে আস্তে বাধাপ্রাপ্ত করবে, যে যখন এটা ওভারফ্লো হয়ে যাবে তখন, সেটা এখানে রয়েছে। ওকে, এবং দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই ইলেকট্রিক সাপ্লাই, এদিক দিয়ে ইলেকট্রিক সাপ্লাইটা হবে। এবং তোমরা দেখো এখানে এইটা হচ্ছে আপার থার্মোস্ট্যাট লেখাই রয়েছে, এটা হচ্ছে লোয়ার থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটি কি করবে, এই হিটিং এলিমেন্টগুলিকে উত্তপ্ত করতে, সুইচ অন এবং অন হতে এবং উত্তপ্ত করতে সাহায্য করবে। ক্লিয়ার? বোঝা গেল? এবং এটা হচ্ছে ড্রেন ভালভ। ওকে, এটা অন্য কাজে ব্যবহার করা হয়ে থাকে, এখন প্রয়োজন নেই। এটা হচ্ছে লোয়ার এলিমেন্ট, এটা হচ্ছে আপার এলিমেন্ট, মানে কি হিটার 1, এটা হচ্ছে হিটার 2। ক্লিয়ার? বোঝা গেল? এটা ওপরের দিকে হিটার এবং এটা হচ্ছে নিচের দিকে হিটার। এবং এই যে ভেতরে যেটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইনসুলেশন। ওকে, এবং এটা কি ডিপ টিউব। এবং আর একটি জিনিস যেটা তোমাদেরকে আমি আগের যে চার্ট ছিল সেই চার্টে ছিল, কিন্তু আমি তোমাদের বলিনি, এই কারণেই বলিনি যে এইখানে সেটা তোমাদের দেখাবো বলে। এই যে একটা টিউব একটা ভেতরে প্রবেশ করে রয়েছে, দেখতে পাচ্ছ হিটিং যে এলিমেন্ট রয়েছে সেই হিটিং এলিমেন্টের মধ্যে প্রবেশ করেছে। এই যে এটা হচ্ছে অ্যান্টি করোশন অ্যানোড, দেখো লেখাই রয়েছে অ্যান্টি করোশন অ্যানোড। এটার অর্থ কি, মানে এই যে জল, এই জলের মধ্যে তো বিভিন্ন ধরনের মেটেরিয়াল থাকে, বিভিন্ন ধরনের মিনারেলস থাকে। ঠিক আছে? যে আয়রন থাকে, আর্সেনিক থাকে, এই সব ধরনের বিভিন্ন ধরনের জিনিস থাকে। তো সেক্ষেত্রে কোনোভাবেই যাতে এর ভেতরের প্রত্যেকটি পার্টস, যে মেটাল পার্টসগুলি রয়েছে, সেই মেটাল পার্টসগুলি যাতে কোনোভাবে নষ্ট না হয়ে যায়, তাই এই যে এখানে একটি দণ্ড এভাবে ভেতরের দিকে রাখা থাকে, যেটাকে অ্যানোড হিসাবে কাজ করে থাকে, যে কি করে সমস্ত যে করোশন ঘটাতে পারে, ক্ষয় ঘটাতে পারে এরকম ধরনের যে মিনারেলসগুলো, সেগুলোকে ও করে কি অ্যাবজর্ব করে নেয়, সে তার মধ্যে রেখে দেয়। এতে কি হয়,
যে এর মধ্যেকার কোনো পার্টস কিন্তু নষ্ট হয় না, এর মধ্যে কোনো পার্টস কিন্তু ক্ষতিগ্রস্ত হয় না, তার গায়ে কিন্তু এগুলো লেগে থাকে না, হিটারের গায়েও লাগে না বা অন্যান্য যে সমস্ত মেটাল পার্টস রয়েছে তার গায়ে কিন্তু এগুলো লাগে না। সেগুলো কোথায় লাগে? এই জাস্ট একটা রডের মধ্যে সেগুলো লেগে থাকে। এতে কি হয়, এর ভেতরের যে সমস্ত পার্টসগুলি সেগুলি সব ঠিকঠাক থাকে, শুধুমাত্র এই রডটিকে আমাদেরকে পরিষ্কার করলেই কিন্তু কাজ কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যান্টি করোশন অ্যানোড, যেটা আমি আগের যে ডায়াগ্রাম সেখানে আমি তোমাদের বলিনি, সেখানে কিন্তু জিনিসটা ছিল, এই কারণেই বলিনি যে তোমাদের বুঝতে যাতে সুবিধা হয়, তাই এই ছবিটার সাহায্যে আমি তোমাদের এটা বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে অ্যান্টি করোশন টিউব, ওকে, অ্যানোড। এই অ্যানোডটা কি হয়, এই অ্যানোডটা থাকে এই কারণের জন্যই যে এর ভেতরে অন্যান্য পার্টসগুলি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণের জন্য কিন্তু এই টিউবটি দেওয়া থাকে, এই অ্যানোডটি এখানে দেওয়া থাকে। ক্লিয়ার? এটা হচ্ছে হট ওয়াটার আউটলেট, এটা দেখতেই পাচ্ছ লেখাই রয়েছে, এটা হচ্ছে ওভারফ্লো পাইপ, ঠিক আছে, যে পাইপটা ওভারফ্লো করার জন্য রয়েছে। যদি কখনো জল এখানে বেশি হয়ে যায় তো সেক্ষেত্রে এটা ওভারফ্লো হবে এবং তখন আমরা ইনলেটকে অফ করে দেবো। ক্লিয়ার? এটা অটোমেটিক, যে সমস্ত গিজার তার ক্ষেত্রে কিন্তু এটা থাকে না, ঠিক আছে, এটা অটোমেটিক্যালি একটা সেন্স করে দেয় যে ভর্তি হয়ে গেছে, তখনই কি হয়, এই কোল্ড ওয়াটার যে ইনলেট তার যে শাট অফ ভালভ সেটা কিন্তু অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে এর টোটাল যে কনস্ট্রাকশন। এবং কি বলেছিলাম, একই জিনিস, প্রথমে কি হয়, এই আপার থার্মোস্ট্যাট এই আপার এলিমেন্টটাকে হিট করে এবং ওপরের দিকে জলটিকে প্রথমে গরম করে নেয়। ওপরের দিকে জলটি গরম হয়ে যাওয়ার পর যখন এর টেম্পারেচার আমাদের যে ডিজায়ার্ড টেম্পারেচার সেখানে যখন পৌঁছে যায়, অটোমেটিক্যালি এই আপার থার্মোস্ট্যাট হিটিং এলিমেন্টকে অফ করে দেয়, তার সুইচটা অফ করে দেয়, তখন এই হিটিং এলিমেন্ট বন্ধ হয়ে যায় এবং তখন কি হয়, এই লোয়ার থার্মোস্ট্যাট এই হিটিং এলিমেন্টটিকে অন করে, তখন কি হয়, এই নিচের জলটি গরম হতে থাকে। ঠিক আছে, এইভাবে কিন্তু টোটাল যে গিজারের যে ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের জলটি কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে এবং আমাদের প্রয়োজন মতো আমরা এই যে আউটলেট পাইপ রয়েছে সেদিক দিয়ে আমরা গরম জলটিকে বের করে নিতে পারি। ক্লিয়ার? বোঝা গেল? তো এই হচ্ছে গিজারের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটি। আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো গিজারের ওয়ার্কিং প্রিন্সিপাল কি জিনিস। আজকে আমরা 3 রকম ধরনের যে ওয়াটার হিটার, নর্মাল প্লেট ওয়াটার হিটার, ইমার্শন ওয়াটার হিটার এবং এই গিজার ওয়াটার হিটার, এই 3 রকম ধরনের ওয়াটার হিটারেরই কার্যনীতি আজকে আলোচনা করলাম। আশা করছি তোমরা খুব ভালো করে এটি বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে এতটুকু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে আমায় জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলিকে সলভ করে দেওয়ার। ক্লিয়ার? তো আজকে এই পর্যন্তই থাক, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।